এনসিএলে পারফর্ম করা মানে আপনি স্বাভাবিকভাবেই টেস্ট দলে ডাক পাওয়ার একটা সম্ভাবনা বা এই লাল বলের ক্রিকেটে কারা আসলে ফর্মে রয়েছেন, কাদেরকে নিয়ে প্ল্যান করা যায়, সিলেক্টররাও সে কারণে এনসিএলটার দিকে চোখ রাখেন। ফলে আমরাও যদি একটু দেখি যে এনসিএলে কারা আসলে ব্যাটে বলে সেরা পারফরমেন্সটা করেছেন, প্রথমে যদি এনসিএলের হায়েস্ট রান স্কোরারের লিস্টটা আমরা দেখতে চাই, সেখানে কিন্তু ইমপ্রেসিভ একটা নাম রয়েছে যাকে আমরা সাদা বলের ক্রিকেটে বেশি বিবেচনায় রাখি, সৌম্য সরকার। তিনি কিন্তু এবারের এনসিএল হায়েস্ট রান স্কোরার, 14টা ইনিংস থেকে তিনি 633 রান করেছেন, 45.21 গড়ে ব্যাটিং করেছেন এবং টেস্ট দলের নিয়মিত ওপেনার জাকির হাসান তিনি 2 নম্বর রয়েছেন, তিনি 628 রান করেছেন, মাত্র 5 রান কম করেছেন সৌম্যর থেকে। মার্শাল আইয়ুব আবার জাকির থেকে মাত্র 3 রান কম করেছেন এবং বাকি দুজন 574 এবং 547 রান করেছেন যথাক্রমে প্রীতম কুমার এবং নাইম শেখ। প্রীতম কুমারও ইয়াং ব্যাটার, এইচপিতে ছিলেন, সেখান থেকে তিনি রাজশাহীর হয়ে বেশ ভালো ব্যাটিং করেছেন। এবং নাইম শেখেরটাও তো বোধহয় খুব বেশি ইমপ্রেসিভ, কেননা তাকে আসলে আমরা সবসময় হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখে অভ্যস্ত, সেখান থেকে তিনি এনসিএলও ভালো পারফর্ম করেছেন এবং জাতীয় দলে তো ওপেনিংয়ের একটা ক্রাইসিসও আছে, সেখান থেকে সৌম্য এবং নাইম শেখের মতো দুজন ওপেনার যখন হাইয়েস্ট রান স্কোরের লিস্টে থাকেন, সেটা সিলেক্টেডদের জন্য একটা ভালো অপশন হতে পারে কিনা। হ্যাঁ, একদমই তাই। এবং দেখেন মানে এই যে রংপুর যে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি হাইয়েস্ট রান গেটার এই তালিকায় কিন্তু আসলে রংপুরের খুব বেশি প্লেয়ার দেখবেন না। সো রংপুর টিম গেম খেলেছে, এক্স্যাক্টলি, রংপুর টিম গেম খেলেছে এবং রংপুরের আসলে বোলাররা সেখানে কাজটা করে দিয়েছে, যেখানে মানে মুকিদুল মুগ্ধ একটা বড় একটা নাম। যদি আমরা দেখি যে সর্বোচ্চ উইকেট শিকারীর লিস্টটা একবার যদি দেখি যে 5টা নাম আসলে কারা হাইয়েস্ট উইকেট টেকার এনসিএল 2025-এর, তানভীর ইসলাম সেখানে সবার উপরে রয়েছেন, 13 ইনিংসে 34 উইকেট তার। মুকিদুল ইসলাম মুগ্ধর কথা বলছিলাম, রংপুরের হয়ে মাত্র দেখেন 8 ইনিংসে তিনি 29টা উইকেট নিয়েছেন। নাইম হাসান 27টা, রুয়েল মিয়া 27টা, আবু জাইদ রাহি 25টা। মুগ্ধ মনে হয় আসলে মানে একাই অনেকটা এগিয়ে নিয়ে গেছেন রংপুর দলকে। বোলিং গড়টা দেখেন 13.03 মাত্র। এক্স্যাক্টলি। সো রংপুর আসলে পুরো টুর্নামেন্টেই ওই যে মানে গেম প্ল্যান, টিম গেম সবকিছুর সাথে বোলিংটা তাদেরকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। এবং লাস্ট ম্যাচের কথা যেটা বলছিলাম, যে লাস্ট ম্যাচেও কিন্তু বিশাল রানের বিপরীতে খেলতে নেমে ওই যে আবার বোলিংয়েই কামব্যাকটা আসলে রংপুর করেছে, যার কারণেই কিন্তু আসলে আজকে শিরোপাটা তাদের হাতে। অ্যাবসলিউটলি। এবং এই লিস্টে ধরেন যে তানভীর ইসলাম, নাইম হাসানের মতো স্পিনার রয়েছে। নাইম হাসান নিয়মিত টেস্ট দলে থাকেন, যদিও সবশেষ যে সিরিজটা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেললো, সেখানে 14 জনের দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল, নাইম হাসানকে সেই স্কোয়াডে রাখা হয়নি কারণ তিনি যেন এনসিএলটা খেলতে পারেন, যেহেতু ম্যাচ খেলানোর পরিকল্পনায় তিনি ছিলেন না। হাসান মুরাদকে অভিষেক করানো হয়েছে, সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার সুযোগ থাকতে পারে যে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হাসান মুরাদ পারফর্ম করতে। নাইম হাসান অনেকদিন ধরেই ছিলেন এবং যখনই তিনি সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন, ফাইফার পেয়েছেন বেশ কয়েকবার। ইভেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ যে সিরিজটা তিনি খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে, সেখানেও তার ফাইফার রয়েছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাকের জন্য একটা ভালো ব্যাকআপ। হাসান মুরাদও পারফর্ম করছেন, নাইম হাসান তিনি দলে থাকেন, তিনিও এনসিএলে গিয়ে পারফর্ম করছেন, 3rd হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন এনসিএলের। ফলে সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট টিম সিলেক্ট করতে গেলে সিলেক্টররা খানিকটা নির্ভর হয়তো বা থাকবেন এবার এনসিএল এর পর, কারণ টিম ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ সবাই যেভাবে পারফর্ম করেছেন সেটা অবশেষে বলতেই হয় যে অনেক বছর এ ধরনের এনসিএল আমরা হয়তো বা দেখিনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.